প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শম্ভু আচার্যের একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী সিরাজাম মুনিরা পাখি। শুভ দুপুর পাখি। শুভ দুপুর। কেমন আছে বলো? ভীষণ ভালো আছি। আর বিপরীত দিকে যখন ভালো লাগার মানুষটা থাকে তখন ভালো লাগাটা একটু বেশি বেড়ে যায়। একদমই তাই। আমার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকম, কারণ অনেকদিন পর আসলে তোমাকে পেয়েছি, অনেক কিছু নিয়ে আসলে গল্প করবার আছে। শুরুতে তোমার কাছ থেকে একটু জানি যে এখন বর্তমান সময়টা আসলে কিভাবে যাচ্ছে, কিভাবে কাটছে? বর্তমান সময়টা আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন তো স্টেজ শো জড়সড় ভাবে হচ্ছে, তো সেই জায়গা থেকে স্টেজ শো নিয়ে আসলে একটু ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, আর অন্যান্য এমনি মৌলিক গানের কাজ কিংবা প্লেব্যাকের কাজ, এই কাজগুলো কি এখন একটু করা হচ্ছে? একসঙ্গে প্রায় আমার 14টা মৌলিক গানের কাজ চলছে। আচ্ছা, অনেকগুলো গান। হ্যাঁ, প্রায় অডিও কাজ শেষের দিকে। অডিও কাজগুলো শেষ হলেই একদম ভিডিও কাজ করে আমরা রিলিজ করব গান। আচ্ছা, সেগুলো কি সবই ফোক আঙ্গিকের গান? কারণ আমরা তো জানি যে তুমি লোকগানটাই করো, সাধারণত লোকগানটাই গাওয়া হয়, তো সেগুলো সবই কি লোকগান? ফোকের মধ্যে তো আসলে বিভিন্ন রকম ধারা থাকে, তো সেই ধারাগুলোর কিছুটা গান রয়েছে। আশা করি সেগুলো আমার দর্শকের ভীষণ ভালো লাগবে। গানগুলো আমার নিজের চ্যানেল থেকেও আসবে, কিছু কিছু বাইরের চ্যানেল থেকে আসবে, সবগুলো মিলেই খুব দারুণ কিছু গান আসছে। আচ্ছা, এই যে অডিওর পাশাপাশি ভিডিও যে করতে হয়, মিউজিক ভিডিওটা যে করতে হয়, সেটা কি কোথাও না কোথাও গিয়ে একটু প্রেশারাইজড ফিল করো? কারণ সেটা তো একটা বিশাল বড় ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। সুতরাং নিজের ইউটিউব চ্যানেল থেকে যখন কোনো ভিডিও বা গান রিলিজ দেওয়া হচ্ছে, ভিডিও সহকারে দিতে গেলে সেটা একটু কিছু চাপ বোধ হয় কিনা? কিছুটা তো চাপ হয়, কিন্তু তারপরেও মনে হয় যে না, এই গানগুলো আমার নিজের সন্তান বা আমার নিজের চ্যানেলে থাকছে, সেক্ষেত্রে একটু কষ্ট হলেও সেগুলো আমি করার চেষ্টা করি। এবং বাইরে থেকে যে কাজগুলো আসছে সেগুলো তো কিছুটা হেল্প হয়, তো সেগুলো থেকেই সব মিলেই ব্যালেন্স করতে হয়। আচ্ছা, এই যে তোমার নাম বলছিলাম যে সিরাজাম মুনিরা পাখি, কিন্তু আমরা তো আসলে তোমাকে পাখি বাউলিয়ানা বলে চিনি। এই বাউলিয়ানা শব্দটা আসলে কিভাবে যুক্ত হলো, বা এই বাউলিয়ানা নামটা আসলে কার দেওয়া? আমি তো একটা রিয়েলিটি শো থেকে এসেছি, ম্যাজিক বাউলিয়ানায় চ্যাম্পিয়ন ছিলাম। তো আমার হাজব্যান্ড উনি চেয়েছিল যে তুমি এই জিনিসটা মনে রাখো, সারা জীবন মনে রাখো, তুমি একটা জায়গা থেকে এসেছো। তো পাখির সঙ্গে এই বাউলিয়ানাটা সে জুড়ে দিয়েছিল, সেখান থেকেই পাখি বাউলিয়ানা। এবং এখন কিন্তু আমরা তোমাকে পাখি বাউলিয়ানা নামেই চিনি আসলে। আচ্ছা, এই যে তুমি রিয়েলিটি শোর কথা বলছিলে, তোমার সঙ্গীতের সাথে যাত্রাটা আরো অনেক আগে থেকে, একেবারে ছোটবেলায় তুমি যখন মানে কথা হয়তো বলতে পারতে না, সেই সময়টা থেকে গানের চর্চা করে যাওয়া, মাত্র 6 বছর। তো সেই সময়টা কেন আসলে গান, কেন অন্য কোনো কিছু নয়? আমার বাবা খুব সঙ্গীত প্রিয় একজন মানুষ,
তো তার নিজের আসলে সেই জায়গাটা হয়ে ওঠেনি, মানে সে নিজের সঙ্গীত শিল্পী হয়ে উঠতে পারেনি। তার ইচ্ছে ছিল বড় মেয়েকে নাচ শেখাবে, কিন্তু বড় মেয়ে আসলে সেটা পছন্দ করতো না। আচ্ছা, সেখান থেকে সে ছোট মেয়েকে গান শেখাবে। এবং আমি ছোট বোন আর তোমার বড় বোন আছে। আমরা 2 বোন। তো বাবা আমার বাবার একটা স্কুল ছিল যেখানে বাবা কমিটিতে সভাপতি ছিলেন। তো সেই স্কুলে গানের প্রোগ্রাম হয়, তো সেখানে আমি ওই গুনগুন করে ফোনে গান শিখেছিলাম। আচ্ছা, তো বাবাকে বলছি আমি না গান গাইবো। তো বাবা ভীষণ খুশি, মানে সে চেয়েছিল যে আমার মেয়ে গান শিখুক। তো সেখানে আমি গান গাই। তখন আমার ওস্তাদরা সেখানে বাজিয়েছিলেন। তো আমার ওস্তাদরা আমার বাবাকে বলেছিল যে দাদা, পাখি মনে হয় গান শিখলে ভালো কিছু করবে। তো আমার বাবাও খুবই খুশি। তারপর থেকেই আসলে আমাকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিল। আচ্ছা, তুমি গানের ওস্তাদ হিসেবে কাদেরকে পেয়েছো? আমি খুব ভাগ্য করে 2 জন ওস্তাদ পেয়েছি, শ্রদ্ধেয় শ্যামল চন্দ্র রায় এবং শ্রদ্ধেয় দুলাল চন্দ্র রায়, শ্রদ্ধেয় বাদশাহ আলম। আমার জীবনে কজন মানুষ এরকম উস্তাদ পায় আসলে আমি জানি না। সেখান থেকে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, আমি তাদেরকে আমার উস্তাদ হিসেবে পেয়েছি এবং এখনো আমি তাদের থেকেই তালিম নিচ্ছ। হ্যাঁ, এবং রংপুরেই থাকেন? তারা রংপুরেই থাকেন। মানে তুমি যখন যাও তখন গিয়ে তুমি? আমি যখন যাই এমনও হয় আমি গাড়ি থেকে নামি, আমার ওস্তাদরা যখন শোনে ওনারা সাথে সাথে চলে আসে আমাকে এক নজর দেখতে। মানে গান একটি গুরুমুখী বিদ্যা, যে কোনো শিল্প মাধ্যমেই তাই, কিন্তু সেই গুরুর প্রতি যে সম্মান, যে ভালোবাসাটা আমরা যে বলি যে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আসলে অনেকটা হয়তো অনুপস্থিত, কিন্তু তোমাদেরকে দেখলে আমাদের মনে হয় যে না, ব্যাপারটা আসলে তেমনটা নয়, সবাই তো আসলে একরকম না। আমার হয় কি যে আমি ঢাকায় যখন থাকি, আমার খুব মন খারাপ হলে আমি আমার ওস্তাদকে ফোন দিই, আমি তাকে গুরু বলে ডাকি। ফোন দেই, আমাকে বলবে তুই ভালো আছিস, তো শরীর ঠিক আছে তো, মানে তার প্রথম কথাটা হচ্ছে আমার শরীর ঠিক আছে কিনা। এবং আমি বলবো যে গুরু আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আপনি আমাকে বুঝায় দেন। সে আমাকে ফোনেই বোঝায় দেয়। তো এরকম তার সঙ্গে আমার সম্পর্ক। সে বলে যে তুই তো আমার সন্তান। আমি দেখছিলাম যে তুমি যখন তোমার গুরুজির কথা বলছিলে তখন তোমার চোখটা চিকচিক করছে। চলো একটু গান শুনি, কোন গানটি শোনাবে? শ্রদ্ধেয় বারী সিদ্দিক স্যারের খুব জনপ্রিয় একটি গান। আমি তো একদমই ছোট মানুষ, আমি চেষ্টা করছি। জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাধের জনম বন্ধক দিহিয়া পাই যেন তোমারে, জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি, জনম জনম আমার সুরে তোমারই গান গাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। ভীষণ সুন্দর পাখি, ছোট্টটা মানুষ, কিন্তু তুমি যখন গান গাও তখন না মনে হয় না যে তুমি ছোট মানুষ, মনে হয় তুমি অনেক বড় বুঝি মানুষ। আমি আসলে চেষ্টা করি মাত্র। আমি যখন গান গাই আমার মনে হয় আমি শুধু গানই গাইবো আসলে। আচ্ছা, এই যে তুমি ছোটবেলা থেকে গান গাইছিলে, কিন্তু তারপরে ম্যাজিক বাউলিয়ানা বা একটা রিয়েলিটি শোতে তুমি পার্টিসিপেট করলে, তার আগেই কি তুমি আসলে লোকগানটাকে নিয়ে এগিয়ে যাচ্ছিলে, না কবে থেকে আসলে লোকগানটাই গাইবো এরকম একটা ভাবনা কাজ করলো? আমার ওই যে বললাম বয়স যখন 6 বছর, তো আমার বাবা এবং আমার ওস্তাদ আমার গলায় লোকগান এবং বাউল গান তুলে দিয়েছিল। আচ্ছা। তো লোকগান বাউল গান সাধারণত অনেক
উপর থেকে গাইতে হয়, হাই স্কেলে গাইতে হয়। তো আমার কাছে মনে হয়েছিল প্রথমে খুব কষ্টকর মনে হয়েছিল। তারপর যখন রেগুলার সেটা প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস তো আসলে সব থেকে বড় জিনিস, সাধনাটা। প্র্যাকটিস করলাম তখন খুব আস্তে আস্তে আমার কাছে সেটা ইজি মনে হলো। এবং আমার বাবা এবং আমার উস্তাদরা যখন এই বাউল গানের কিছু অর্থ থাকে না, ভাবার্থ এবং গভীর অর্থ থাকে, হ্যাঁ গভীর অর্থ থাকে, মানে দেহতত্ত্ব বলো যাই বলো, যেমন এ জীবনের অন্তরায় এখন যদি দম ফুরায়, গাইতাম কিন্তু আসলে বুঝতাম না। যখন বুঝাই দিত যে না, এই ছোট্ট জীবনটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে, এই একটা চিন্তা আমার মাথায় যখন ঢুকলো, আমি প্রেমে পড়ে গেলাম আমার বাউল গানের। আচ্ছা, সেই শুরু। তারপরে এখনো ওই আমার যত গাই, যত নতুন নতুন গান তুলি, যত নতুন কিছু শব্দ আসে, আমি ওই একইভাবেই আমি প্রেমে পড়ে যাই। তারপর তোমার কখনো আর ইচ্ছে হয়নি যে আধুনিক গান করবে বা অন্য যে কোনো ধরনের গান করবে? কারণ অনেক শিল্পীকে তো আমরা দেখি তারা সব ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্য হয়তো বোধ করে, বা তারা মনে করে যে অডিয়েন্স পর্যন্ত আসলে রিচ করতে গেলে সব ধরনের গান গাইতে হবে, সব ধরনের ডাইমেনশন থাকতে হবে। তোমার সেটা কখনো মনে হয়নি? আমি প্রত্যেক গান শুনি, আমি আধুনিক গান, রবীন্দ্র গান, নজরুল গান সব সময় আমার শোনা হয় বাসায়। আমি যখন শুয়ে থাকি আমি লাইট অফ করে দিয়ে সব ধরনের গান শুনি। কিন্তু আমার কোনো এক জায়গায় গিয়ে মনে হয় আমি লোকসঙ্গীতটাই গাইবো। আচ্ছা, তো লোকসঙ্গীত গাইবার ক্ষেত্রে একটা তো ইন্সপিরেশন কাজ করে, বা ধরো যদি বলি আদর্শ কাজ করে। প্রত্যেকটা শিল্পীরই কেউ না কেউ আদর্শ থাকে। তোমার তেমন কোনো আদর্শ আছে? আমার আদর্শ আসলে আমার উস্তাদ। আমি যখন উস্তাদকে গাইতে শুনতাম বাউল গানগুলো, তখন ভাবতাম একটা মানুষ কিভাবে এত সুন্দর করে গান গায়, কিভাবে এত সুরের গান গায়। আচ্ছা, উনি আসলে আমার ইন্সপিরেশন। হ্যাঁ, উনাকে দেখেই আমি আমার বাউল গান, এই লোকগান আমি খুব প্রেমে পড়ে গিয়েছি। আচ্ছা, তারপর যখন চ্যাম্পিয়ন হলে তখন তো একটা থাকে না যে তারকা খ্যাতির একটা বিষয় থাকে। তারপর যখন তুমি রংপুর গিয়েছো তখন আসলে কে কেমন, আসলে সবাই রেসপন্সটা কেমন করেছে, কি বলেছে? এলাকার মানুষ খুব খুশি হয়েছিল, কিন্তু তারপরেও আমি তো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, মানে এমনও দিন গিয়েছে যেখানে আমি গান প্র্যাকটিসটুকু করতে পারতাম না এলাকার মানুষের চাপে। আচ্ছা, মানে চাইনি কেউ যে আমি গান শিখি, শুধুমাত্র আমার বাবা, আমার ফ্যামিলি কঠোরভাবে ছিল যে না, তুমি তোমার প্র্যাকটিস করে যাও, তুমি তোমার গান গেয়ে যাও, যা আসবে আমি সামনে দাঁড়াবো। তাহলে তোমার অনেক প্রতিবন্ধকতা ছিল অনেক ছিল। আমি বেহালা বাজাতাম, আমার শখের একটা বেহালা ছিল, তো সেই বেহালাটাও আমার এলাকার লোকজন ভেঙে দিয়েছিল। আচ্ছা, তো সেটা আমার, সেদিন আমি মনে হয় আমার জীবনের সব থেকে বেশি কষ্ট পেয়েছি, আমার হাতের যন্ত্রটা যখন ভেঙে গিয়েছিল। হয় না যে মানুষ ভালো চায় না অনেকের, যে কেউ ভালো কিছু করুক, এটা অনেকে চায় না এলাকার মানুষ। নিজের মতামত অন্যকে আসলে চাপিয়ে দেয়, আসলে কোনো যুক্তিকতা নেই। 100তে হয়তো একজন পেয়েছি আমার এলাকায় যে আমার ভালো চেয়েছে, এরকম। তারপর যখন আমি চ্যাম্পিয়ন হওয়ার পর গেলাম, হ্যাঁ অনেকে সামনে এসে বলছে না খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে, আমরা এখন খুবই খুশি। যাক, এটাতেই আমি অনেক শান্তি, খুশি। আর এখন ব্যাপারটা তো একেবারেই আলাদা। বাবার ইচ্ছে পূরণ করতে পেরেছো, বাবা মানে সেই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পেরেছো। বাবা কি বলেন? বাবা ভীষণ খুশি। বাবা বলে আমি তুমি যখন লাইভে গান গাও, আমি যখন টিভি স্ক্রিনে দেখি, আমি অনেক সময় কাঁদি আমার মেয়ে গান গাচ্ছে। এবং আমার স্বামী, সে আমাকে যেভাবে সাপোর্ট করে, এটাও আসলে আমি মনে করি যে আমি খুব ভাগ্যবান। হ্যাঁ, এবং তুমি একই জায়গার মানুষ আসলে, কারণ তিনিও আসলে একজন মিউজিশিয়ান, সুতরাং সেই জায়গাতে মনে হয় সাপোর্টিভ রোলটা আসলে আরো অনেক বড় ভাবে। আমাকে যখন কেউ বলে তুমি খুব ভালো গান গেয়েছো, তখন আমার আগে তার চোখে পানি আসে, এরকম। চলো আরো একটি গান শুনি আমরা তোমার কাছ থেকে। কোন গানটি শোনাবে? আমি বলছিলাম আমি রংপুরের মেয়ে, রংপুরের বিখ্যাত গান ভাওয়াইয়া গান, একটা ভাওয়াইয়া গান করছি। ও কি গাড়িয়া হল ভাই,
গাড়িয়াল ভাই কত হিরব আমি পন্থের দিকে চাই রে, কত হিরব আমি পন্থের দিকে চাই রে। যেদিন গাড়িয়াল উজানে যায়, নারীর মন মোর জুইড়ার রে, সেদিন গাড়িয়াল উজানে যায়, নারীর মন মোর ঝুইড়ার রে। ও কি গাড়িয়াল ভাই হাকা হো গাড়ি তুই সিল মারির দরে রে। ও কি গাড়িয়াল ভাই হাকা হো গাড়ি তুই সিল মারির দরে রে। কি সুন্দর! তোমার গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আমি সোদা মাটির যে ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা পাচ্ছি। তুমি বলছিলে তুমি বেহালা বাজাতে, তো পরবর্তীতে গিয়ে কি আর বেহালা বাজানো হয়েছে? হ্যাঁ, এখন আবারও আমি প্র্যাকটিস শুরু করেছি। বেহালা ছাড়া আর কি কি ইনস্ট্রুমেন্ট বাজানো হয়? আমি হারমোনিয়াম বাজাতে পারি। আচ্ছা। আর বেহালা আমার খুব শখের একটা যন্ত্র। মানে আমি যখন ওই যে বুঝতামই না, কিন্তু ওস্তাদরা বাজাতো, তো বাজাতে বাজাতে আমি চেয়ে দেখতাম যে কি সুন্দর বাজছে, আমি যদি বাজাতে পারতাম, মায়া আছে, আমি যদি এটা বাজাতে পারতাম, এই একটা ভালো লাগা কাজ করছে। আর আমার বেহালাটা হচ্ছে একটা উপহার। আমি যেখানে গান শিখতাম আরশিনগর, এটা একটা এনজিও সংস্থা, এটা ডোনেট করে নরওয়ে থেকে একজন। আচ্ছা। তো সেখানে আমার একটা গান দয়াল তোমার নামে ছাড়লাম ভাবের নাও, তো এই গান ওরা রেকর্ড করে নরওয়েতে নিয়ে যায়। তো আমার গানটা যখন আমাদের যে ডোনার ছিলেন ওয়েরাসেতের, তাকে জিজ্ঞেস করেছিল যে সে এত ভালো গান গায়, সে কি পছন্দ করে বলেছিল, তখন বলেছিল তার বেহালা যন্ত্র খুব পছন্দ। আচ্ছা। তখন মানে গান গেয়ে পাওয়া উপহার, হ্যাঁ, একজন ভক্তের উপহার আসলে বলা যেতে পারে। তখন সেখান থেকে একজন আমাকে সেই বেহালাটা নরওয়ে থেকে পাঠিয়েছিল। চমৎকার! তুমি এখন সঙ্গীত কলেজে পড়ছো? এখন সঙ্গীত সেকেন্ড ইয়ার প্রায় শেষের দিকে চলে এলো। কি আছে আসলে পরিকল্পনাটা কি, জীবনকে নিয়ে গানকে ঘিরে কি পরিকল্পনা? আমার গানের ভান্ডারটা তো আসলে বিশাল, সঙ্গীতের ভান্ডারটা আসলে জানাটা অসম্ভব পুরোটা। তো আমার খুব ইচ্ছে সঙ্গীতটা নিয়ে জানার, সঙ্গীতের উৎপত্তি বা ইতিহাস এটা জানার খুব ইচ্ছে। তো সেই ইচ্ছা থেকেই আমার সঙ্গীত নিয়ে পড়াশুনো। আর বললাম যে আমি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, আমার যদি সুযোগ হয়, আমি যদি সুযোগ পাই, আমি সেই প্রত্যন্ত অঞ্চল নিয়ে কাজ করব, বাচ্চাদেরকে নিয়ে যারা খুব ভালো গান গায় কিন্তু সুযোগ পাচ্ছে না। নিজের কোনো একটা স্কুল কখনো করবে এমন পরিকল্পনা নিশ্চয়ই তাহলে আমার সেই ইচ্ছাটাও আছে। ভীষণ ভালো লাগলো পাখি, তোমার সাথে কথা বলে অনেক গল্প হলো, গানটাও চমৎকারভাবে শুনলাম। এরকম ভাবেই পাখি হয়ে উড়ে বেড়াও মানুষের মনের আকাশে, শ্রোতা দর্শকদের অসংখ্য ভালোবাসা পেয়ে যাও, সেটাই প্রত্যাশা থাকবে। আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ভীষণ ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমরা গানের মানুষ, তো গান নিয়ে কোনো আড্ডা হলেই, কোনো গল্প হলেই সেখানে খুব দারুণ সময় কাটে এবং সেই সময়টা ভীষণ ভালো লাগার। ধন্যবাদ। আমাদেরও ভালো লাগে তোমরা যখন আসো। ভালো থেকো। ভালো থেকো।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।